গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা স্বপ্নের মতো। গাড়ি থেকে নেমেই মনটা ভালো হয়ে গেল। এত চমৎকার একটা বাসস্থান আমি কল্পনাও করিনি। যখন থেকে গাড়ি এই সবুজের ঢেউ খেলানো পাহাড়ে চড়ছে তখন থেকেই মনে একটা খুশি ছড়িয়ে পড়ছিল। কিন্তু শেষ পর্যন্ত যে বাড়িতে এসে গাড়ি থামল সেটার মতো অপূর্ব আর কোনো বাংলো এতটা পথে আমার চোখে পড়েনি। দক্ষিণে থাকে থাকে নেমে গেছে নানা রকমের ফুল আর বাহারি পাতা গাছে সাজানো বাগান। পশ্চিমে বড় বড় গাছের মধ্য দিয়ে প্রবেশ পথ এসে গাড়ি বারান্দায় শেষ। এইসব চা বাগান অঞ্চলে যেমন হয়, কাঠের তৈরি খাস বিলিতি সাহেবি বাংলো। দুটি তলায় বিশাল বিশাল দুটি চওড়া বারান্দা, বাংলোর 3 দিক ঘিরে, আরও পেছন দিকে খানিক দূরত্বে গ্যারাজ, তার মাথায় সার্ভেন্টস কোয়ার্টার। সামনের বাগান ধাপে ধাপে নেমে হঠাৎ এক জায়গায় শেষ হয়েছে, সেখান থেকে খাড়াই পাহাড়ে নেমে গেছে উপত্যকার দিকে। কি ডক্টর দেবসেন, বাংলো পছন্দ? অপূর্ব। দূরে পুতুলের ঘরবাড়ির মতো অসমিয়া গ্রাম, খেলনার রেলগাড়ি চলে গেল ভূগোলের মডেলের মতো টোকো গাছের ফাঁক দিয়ে। আমি নড়তে পারছি না। চলুন ওপরে চলুন, আপনার কামরাটা দেখে নেবেন, ওপর থেকে আরও সুন্দর। ঘরে ঢুকতে ইচ্ছে করছে না। একটা মস্ত গাছ, ফুলে ফুলে গোলাপি। আপনার যা দরকার চেয়ে নেবেন। এই বেয়ারা, বাবুর্চি আর গাড়ির ড্রাইভার সবই আপনার সার্ভিসে রইল। আর এই হচ্ছে এয়ার কন্ডিশনের সুইচ, এই কলিং বেল আর ফোন। মিস্টার আখতার হোসেন এদিক ওদিক তাকালেন। ফোন নেই এই ঘরে? এখন নাই, বেয়ারা অম্লান বদনে জানালো। কলিং বেলেরও লাইন নাই। কেন? এ কথার জবাব দেওয়ার দরকার মনে করল না। ওপরে কোনো ফোনই নেই? মাস্টার বেডরুমে আছে। কলিং বেল আছে ওখানে? বেয়ারা মাথা নাড়ে, নয় অর্থক। ওখানেও বেল নেই। তাহলে মেম সাহেব তোমাদের ডাকবেন কেমন করে? জানলা হতে হাঁক দেবেন, বড়ুয়া, বাবুর্চি হোক আমি হই, যে কেউ ঠিক চলে আসব। কফি এসে গেল। বারান্দার চেয়ার টেবিলে বসে আরামে কফিতে চুমুক দিতে দিতে বাইরে তাকাই। এমন বাংলোতে 3 দিন থাকতে পারবো, ফ্রি। ওপাশে নাগা হিলস, বুঝলেন, অরুণাচল প্রদেশ, আর এই পাশে বার্মা বর্ডার। এই গাছটার নাম হলং। কি বড় গাছ দেখেছেন, বেস্ট টিম্বার দেয়। এত চমৎকার বাড়িটাকে ম্যানেজারের বাংলো টাংলো না করে গেস্ট হাউস করলেন কেন? বেশিরভাগ সময় তো ব্যবহারই করা হয় না। বেয়ারার দিকে তাকালেন মিস্টার হোসেন। কি বড়ুয়া, লোকজনটন আসে কেমন? বেয়ারাকে দেখলেই বোঝা যায় ব্রিটিশ আমলের লোক। হাবভাবই আলাদা। যেমন গম্ভীর তেমনি রাশভারী। ধপধপে সাদা উর্দি, মোজাবিহীন শু জুতো চকচক করছে, মাথায় পাগড়ি। বড়ুয়া বলে, এইটা তো ভিআইপি বাংলো, এইখানে সারা বছর আর কয়টা লোকই বা আসে। ওই 27 নম্বর বাংলো বেশ ভরা থাকে, ঘরে ঘরে লোকজন। ওটাই তো মেইন গেস্ট হাউস। আর এত সুন্দর বাংলোটা? ভিআইপি আর কজন আসে বলুন? সেই যে পেট্রোকেমিক্যালের মিনিস্টার একবেলার জন্য এসেছিলেন, তারপর তো এই মেম সাহেব এলেন, এর মধ্যে আর কেউ আসেন নাই। তোমরা তাহলে কি করো? হোসেনের চোখ কপালে উঠেছে। প্রশ্নটা বড়ুয়ার পছন্দ হলো না। তাচ্ছল্যের মুখভঙ্গি করে বললে, এই ঝাড়া পোছা করি, পেতল পালিশ করি, বাগবাগিচা সামলাই, আর কি। সরকারি চাকরি, কাজ করো না করো যাবে না, মজায় আছো বেশ। হোসেন সাহেবের এ কথার কোনো উত্তর দেয় না বড়ুয়া। আরও কিছু লাগবে? ঘরে ফ্লাস্কে ঠান্ডা পানি দিয়েছি, মেশিন আছে। ডিনার কি এখানে হবে? আরে না না, একা একা খাবেন কি, ওর ডিনার আছে ক্লাবে। হোসেন তরুণ অফিসার, উৎসাহে টকবক করছেন। রবীন্দ্র জয়ন্তী পালনে তাঁর ভূমিকাই বোধহয় প্রধান।
আমাকে খুব যত্নাত্তি করছেন এরা। সত্যি সত্যি যাকে বলে ভিআইপি ট্রিটমেন্ট তাই পাচ্ছি। হোসেন বললেন, এখন যদি একটু বেরিয়ে আসতে চান, গাড়ি আছে, যেতে পারেন যেদিকে খুশি। আমরা আপনাকে নিতে আসবো 6টার সময়। এইখানটাই এত সুন্দর যে আর কোথাও যেতে ইচ্ছে করছে না। সত্যি ঠিক যেন স্বপ্নের মতো। বসে বসে কোম্পানির গল্প করতে লাগলেন মিস্টার হোসেন। তিনি পুরনো এখানে নন, বড়ুয়া বহুদিনের। তার বাংলো খানিক দূরে, আরেকটা সবুজ টিলার মাথায়। কিছু চাইলে হাঁক দেবেন বলে বড়ুয়া নেমে যায়। হোসেন বললেন, এটা অদ্ভুত যে কোনো কলিং বেল নেই। বলতে বলতে দেয়ালে চোখ যায়। পাখা আলোর সুইচ বোর্ডে কলিং বেল। আরে এই তো। হোসেন গিয়ে বেল টিপলেন। কোনো শব্দই শুনতে পেলাম না আমি অন্তত। ডিসকানেক্টেড মনে হয়, নিজেই মন্তব্য করেন। বাইরে চমৎকার বর্ষার মেঘমেদুর আকাশে পাহাড়ি সবুজের উপর তার ছায়া যে কি মোহময়, পশ্চিমবঙ্গে বসে কোনোদিন তা জানা যাবে না। চোখের মুগ্ধতা আর কাটেই না। সেরা বাংলোটাই রেখেছে আর কি ভিভিআইপিদের জন্যে। আগে তো সরকারি কোম্পানি ছিল না। প্রাইভেট কোম্পানিতে বাইরে থেকে যারা আসে তাদের যত্ন করাটা খুব জরুরি তো। বিজনেস ট্যাকটিক্স। হোসেনের কথায় আমার মনে হলো আমার ঠিক এটা প্রাপ্য নয়। তা হোক, মাঝখান থেকে আমার মতন অব্যবসায়ীও এমন মজায় থেকে গেলুম। ভালোই হয়েছে, সেরা বাড়িটিকে অতিথিশালা করেছে এরা। পুজোর লেখার মূল্যবান সময়টা খরচ করেও এসেছি যে সেটা সার্থক। নিজের খরচে জীবনেও এরকম একটা বাংলো ভাড়া করে থাকতে পারতুম না আমি। বেঁচে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুর। হোসেন চলে যাবার পরেও মন্ত্রমুগ্ধের মতো আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি। উপত্যকার ওপারে পাহাড়ের পরে পাহাড়ের আবছা হয়ে যাওয়ার ঢেউয়ের পরে ঢেউ চোখ যেন টেনে ধরে রেখেছে। বাগানের দিকে তাকাই। একটা জাপানি স্টাইলের ছোট্ট বাগান চোখে পড়ল এবার খানিক নিচে, দক্ষিণ পূর্ব কোণে। একটা ছোট্ট ল্যাম্পপোস্ট, ছোট্ট একটা আঁকাবাঁকা নীল টালি বাঁধানো নকল নদী, তার উপর খুদে খুদে লাল টুকটুকে সেতু। ও মাগো, কি সুন্দর! আমি কিছুই চিনি শুনি না। হঠাৎ মনে হলো টেলিফোন বাজছে। যে ঘরে ফোনের শব্দ হচ্ছে সেই ঘরের দিকে ধেয়ে যাই। ঘরে ঢুকতেই ফোন থেমে গেল। এই ঘরটায় আমার ঘরের চেয়েও বড় বিশাল এক বিছানা পাতা। এক কোণে আবার নিজস্ব ব্রেকফাস্ট রুম রয়েছে, কাচের জানলা ঘেরা। এগিয়ে যাই, এক্সপ্লোর তো করতে হবে। এত সুন্দর বাংলোতে আর কেউ নেই, একলা আমি। আই অ্যাম দ্য মনার্ক অব অল আই সার্ভে। বাথরুম ভেবে যে দোরটা খুলি সেটা ড্রেসিং রুম, তার ওপাশে বাথরুম। ড্রেসিং রুমে ঢুকতেই সুন্দর একটা হালকা সুগন্ধ নাকে এলো। আরেকটা দৌড় ঠেলতেই অন্য একটা বেডরুমে ঢুকে পড়ি। এটাই মাঝখানের ঘর, ভারী সুন্দর। এখানেও দ্বৈত শয্যা। এখানে কোনো সিঙ্গেল বেডওয়ালা নেই দেখছি। এর সঙ্গে কেবল বাথরুম। পাশের যে দরজাটা আধ খোলা, তার ফাঁক দিয়ে আমার ঘরটাই দেখা যাচ্ছে। সব করা যায়, আমার খুব আহ্লাদ হলো। যখন যে ঘরে খুশি ঘুরে ফিরে থাকা যাবে। সব ঘরেই দিব্যি আলো জ্বলে, পাখা চলে, এয়ার কন্ডিশনিং আছে। খানিক সুইচ টেপাটেপি করে আবার বারান্দায় যাই। সার্ভেন্টস কোয়ার্টার আর বাংলোর মাঝে এক ফালি উপল বিছানো জমি। খুব বেশি দূর নয়, ডাকলি ওরা শুনতে পাবে। অতল নিঃশব্দে এই বাংলো। বাগানের শুকনো পাতা উড়লে বারান্দায় তার শব্দ শোনা যাচ্ছে। সর্বক্ষণ একটা ঝিম ধরানো ঝিঝির ডাকে ঘেরা এই বাংলো। ঘরে এসে খাটে চিৎপটাং হতেই আবার ফোন। এবার আমি উঠি না। 3খানা কামরা ইন্সপেকশনের ফলে এখন ভিআইপি পরিশ্রান্ত, বিশ্রাম নিচ্ছেন। দরজা নক করে বড়ুয়া বললে, মেম সাহেব, টেলিফোন এসেছে নিচে। বড়ুয়া ফোনটা নিচেই ধরেছে। আমি ওর সঙ্গে নিচে যাই। খাবার ঘরে ফোন। হোসেন বলছেন 6টার একটু আগেই তৈরি থাকতে।
বারান্দার প্রেমে পড়ে গিয়ে ঘরটাকে ভালো করে দেখা হয়নি। এবার খুঁটিয়ে দেখি। দেয়ালে বিলিতি গ্রামের শান্ত রঙিন দুটি দৃশ্য, ফ্রেমে বাঁধাই অয়েল পেইন্টিং, কোণে নাম সই করা আছে ঢেউ। বাঁধারে বিশাল একটা সাদা আলমারি, তাতে তালা ঝুলছে। অন্যধারে ছোট্ট একটি আধুনিক স্টাইলের পালিশ করা ওয়ার্ড্রোব এ ঘরের সঙ্গে ঠিক মানাচ্ছে না, ওটাই আমার ব্যবহার্য। এদিকে ড্রেসিং টেবিল, বিশাল প্রমাণ সাইজের বেলজিয়াম গ্লাসের আয়নাটা ওপর নিচে বেশ দোলানো যায়। বাহ, বাথরুমে ঢুকি। গা ধুয়ে তৈরি হয়ে নিতে হবে। ঝকঝকে বাথটব, তাতে জল ভরতে শুরু করে দিই। ইস, কি জোরেই জলের শব্দ হচ্ছে। দরজাটা বন্ধ করে দিয়ে আওয়াজ একটু কমাই। তালাবন্ধ আলমারিতে কি আছে? তালা কেন? সেই কঙ্কাল সিনেমার মতো হঠাৎ খুলে যাবে না তো মাঝরাত্রিরে? আর এক কোণে ঘাড় গুজে বসে থাকা মলয়ার মৃতদেহ দেখা যাবে? ওরে বাবারে, অন্য ঘরগুলোতে ঢুকে পরীক্ষা করে আসবো নাকি? সব ঘরে কি তালাবন্ধ আলমারি থাকে? যেমন ভাবা তেমনি কাজ। হ্যাঁ, 8 কোণা ঘরেও রয়েছে। আর উত্তর দক্ষিণ পূর্ব দিকে খোলা মাস্টার বেডরুমে নেই, কোনো আলমারি নেই। ড্রেসিং রুমে? হ্যাঁ, এখানে আছে, এই তো। তালা নেই, টানতেই খুলে গেল। ভেতরে সেই সুন্দর গন্ধ, কিছু কাঁচা তোয়ালে ভাঁজ করা আছে, ভূত টুত নেই। যাক, নিশ্চিন্ত হয়ে স্নান করতে ঢুকে পড়ি। দারুণ ক্লাব, দারুণ ডিনার, সবই দারুণ। নামেই সরকারি, এখনও বেশ দাপট আছে। প্রাইভেট কোম্পানির দিনগুলো সম্পূর্ণ মুছে যায়নি। ফিরে এলুম। রাত তখন খুব বেশি হয়নি। এসব পার্টি থেকে 12টার মধ্যে ফিরতে পারাটা স্বাভাবিক নয়, কিন্তু এখানে যে কাজ শুরু হয় ভোর 6টায়, শেষ হয় দুপুর 3টে। রাত্রে তাই বেশিক্ষণ পার্টি চলে না। গাড়ি থেকে নেমে দেখি বড়ুয়া বসে ঝিমুচ্ছে। উঠে দাঁড়িয়ে সেলাম করে বলল, বিছানা তৈরি, স্নান করবেন? জল তৈরি, কিছু লাগবে? এক পট কফি দিয়ে যেও ঘরে। এবার তো কালকের বক্তৃতাটা তৈরি করতে হবে, যে জন্য এত দূর আসা। আমি রাত পাখি, আমার কাজকর্ম সব রাতে। দিনের বেলা মাথায় কিছু ঢোকে না। রাত্রি জাগরণে আমার বিন্দুমাত্র কষ্ট নেই। কফি 1 পট? ঠান্ডা বিয়ারও কিন্তু আছে মেশিনে। না, সত্যি সত্যি মেম সাহেবকে ভিআইপি ট্রিটমেন্টই করছে বটে বড়ুয়া। এর আগে হয়তো সারা রাত কফি খেকেও কোনো ভিআইপি ওঠেননি এখানে এসে। না না, বিয়ার আমি খাই না বড়ুয়া, কফি দাও, থ্যাংক ইউ। ঘুমটা হতো, কফিতে কি ঘুম হবে? আমি তো ঘুমোতে চাই না, আমার কাজকর্ম আছে কি না। কফিটা খেলে সুবিধা হবে রাত জাগতে। যা বলেন। বড়ুয়া চলে গেল। আমি আবার বারান্দায় যাই। বাতাসে বনের গন্ধ, বনের শব্দ, কত রকম আশ্চর্য শব্দই যে শোনা যাচ্ছে। আমার খুব ভালো লাগতে থাকে। দূর, কে এখন রবীন্দ্রনাথ ও আন্তর্জাতিকতা নিয়ে ভাবতে চায়? আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি। বাইরে ঘন অন্ধকার। এ বারান্দার প্রত্যেকটা আলো জ্বলছে, নিচেরও। এত আলোয় কি রাত্রির রূপ দেখা সম্ভব? সুইচ বোর্ডের দিকে হাত বাড়াই, একটা একটা করে আলো নেভাতে থাকি। মেম সাহেব, ও কি করছেন? আলোগুলো সব জ্বালা থাকবে? কেন? সারা রাত্রিরই জ্বলবে, বড়ুয়া নিচ থেকে চেঁচিয়ে বলে। তাই এখানকার নিয়ম, সিকিউরিটির নিয়ম। সত্যি তো, জঙ্গলের মাঝখানে বাংলো, চারপাশে কিছু নেই। ওই রাস্তাটি দিয়েই শুধু সভ্য জগতের সঙ্গে যোগ। বাঘ ভালুকের কৌতূহল হওয়া অস্বাভাবিক নয়। বাগানটা ঘোর অন্ধকার। বড়ুয়া কফির ট্রে নিয়ে আসে, বলে, আমরা এবার শুতে যাচ্ছি মেমসাব, কিছু কি লাগবে? কিছু না। দরকার হলে ডাকবেন জানলা খুলে, কোয়ার্টার পাশেই। ঠিক আছে, ডাকবো। গুড নাইট বড়ুয়া। ও, কটায় চা দেব? 6টায়। ব্রেকফাস্ট? 7টায় দিও।
গুড নাইট মেমসাব। বড়ুয়া চলে গেল। নিচে দরজার চাবি দেওয়ার শব্দ হল। তারপর চারিদিকের স্তব্ধতা যেন চিৎকার করে উঠল। এত বড় বাড়িটায় আর দ্বিতীয় কোনো প্রাণী নেই, একটা কুকুর পর্যন্ত না। ঘরের লেখার টেবিল চেয়ার নেই, বিছানায় গুছিয়ে বসি কাগজপত্র নিয়ে। এয়ার কন্ডিশনের গুঞ্জন ছাড়া কোনো শব্দ নেই ভেতরে। বাইরের বনের আওয়াজ এ ঘরে আসে না। লেখায় মন দিই। লেখা এগুতে থাকে কফির গুতোয়। একবার মনে হলো যাই, বাইরে গিয়ে অরণ্য পর্বতের নৈশ শোভা পরিদর্শন করে আসিকে। দেখলেন ন্যায় কর্ম হচ্ছে জেনেও গুটি গুটি যাই। এমন সুযোগ জীবনে কবার আসে। বারান্দায় যেতেই বাগানের দিকে এক ঝলক তাকিয়েই মনে হলো জাপানি বাগানের ছোট্ট ল্যাম্প পোস্টগুলোয় সব আলো জ্বলছে। ভারী সুন্দর তো। ভালো করে দেখব বলে রেলিংয়ে ভর দিয়ে যেই তাকিয়েছি, দেখি সব নিভে গেছে। অথচ স্পষ্ট দেখলুম ক্ষুদে আলো জ্বলছে। এস গড়নের নদীর ধারে ধারে, নাকি চোখের ভুল? রাত কি খুব বেশি হয়েছে? সেই ভোর 4টে গাড়ি আসবে, দমদমে গিয়ে প্লেন ধরতে হবে 5:30টায়। সেই তাড়ায় রাত্রে শুতেই যায়নি কাল। যদিও রাত্রি জাগরণে আমার কষ্ট নেই, তবু একেবারেই না শুলে স্নায়ুচর একটু ক্লান্তি তো। আরে আরে, ওই তো আবার জ্বলে উঠেছে আলোগুলো। টালির নদীতে নীল জলের আভা স্পষ্ট ফুটে উঠেছে। মুহূর্তের অন্যমনস্কতা ঘুরে যেতে দেখি ফের আকাশ বাগান অন্ধকার। নীল জল মুছে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। জলের উপরে কি সুন্দরী দেখাচ্ছিল আলোটা এক্ষুনি। ইচ্ছে করতে লাগলো বাগানে বেরুতে, কিন্তু বৃষ্টি পড়ছে, ভিজতে সাহস হল না। ব্যাপারটা সশরীরে পরীক্ষার প্রচণ্ড ইচ্ছে সত্ত্বেও নিজেকে সামলে রাখলুম। ছাতা যখন নেই তখন এখান থেকেই দেখা। তাছাড়া জীবজন্তু আসতে পারে বাগানে রাত্রির বেলায়। দূরের উপত্যকাতে মাঝে মাঝে মিটিমিটি আলোর সারি জ্বলছে। বাস রাস্তা আছে ওখানে, সেটাই দেখেছি হয়তো। চোখের ভুল, কবির কল্পনা। সার্ভেন্টস কোয়ার্টারের সামনে এত বড় একটা আলো। বেশ জন্তু জানোয়ারের ভয় আছে এখানে, তাই কোনো অফিসার এই বাংলো নেয়নি। রোজ রোজ কে আর জঙ্গলে থাকতে চায়। এমন সময় হঠাৎ কোথায় একটা মেশিন চলতে শুরু করল, ঘর ঘর শব্দে। আমি ফিরে যাই ঘরে তাড়াতাড়ি। এয়ার কন্ডিশনটা বিগড়ল নাকি? না, ঘরের শব্দ তো যেমনকে তেমনই। কান পেতে বুঝতে পারি শব্দটা অন্যত্র আরেকটি এয়ার কন্ডিশনার চালু হবার। তাড়াতাড়ি পাশের ঘরে যাই। কিরে বাবা, কোথাও লুজ কানেকশন ছিল নিশ্চয়ই? না তো, এটা তো বন্ধ। তবে কি মাস্টার বেডরুমে? পর্দা সরিয়ে দরজা খুলে দেখি আলো জ্বলছে, অর্থাৎ বিকেলে আমি আলো নেভাতে ভুলে গেছি। কিন্তু এয়ার কন্ডিশনটা চলছে না। আলো নেভাতেই ঘরে ঢুকতেই মনে হলো একবার ফোনটা বেজে উঠল। এগিয়ে গিয়ে ফোনটা ধরি। মাউথপিসের মধ্যে একটা অদ্ভুত ঝিম ধরানোর সুগন্ধ। কলকাতাতেও এমন একটি সার্ভিস আছে, হপ্তায় হপ্তায় এসে ফোনে আতর মাখিয়ে যায়। হ্যালো? ওদিকে শব্দ নেই। হ্যালো? কই, কেউ কিছু তো বলছে না। ফোনটা বাজলো বলেই মনে হলো, নাকি বাজেনি? কোনো জবাব নেই। বার কয়েক হ্যালো হ্যালো করে ফোন নামিয়ে রাখি। নিশ্চয়ই কোনো মাতালের কাণ্ড। আলো নিভিয়ে ফিরে আসি। আমার ঘরের আলোটা পর্দার ফাঁক দিয়ে আটকোনা ঘরের মেঝে এসে পড়েছে। পথ দেখতে অসুবিধা নেই। আলোটাকে ভারী সুন্দর দেখাচ্ছে। মেঝের উপর যেন একটা আলোর তৈরি ক্রুশচিহ্ন। ফিরে যেতে যেতে মনে হলো টেলিফোনের সুগন্ধটা সারা ঘরেই ছড়িয়ে পড়ছে। ফোনটা কি বেজেছিল? না, বাজেইনি। যেই লিখতে বসা, অমনি মনে হলো ঝনঝন শব্দে জঙ্গলের বিচিত্র গুঞ্জন আর রাত্রির স্তব্ধতা ছিন্ন ভিন্ন করে দিয়ে আবার টেলিফোন বেজে উঠল। তাড়াতাড়ি দৌড়ই ও ঘরে।
পর্দা তুলে আলো জেলে দেখি, কই, ঘর তো নিঃশব্দ। এই ঘরে ফোন বাজছিল বলেই তো মনে হচ্ছে না, কিন্তু ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে মনে হলো। এয়ার কন্ডিশনারটা কি চলছে? আগেও একবার দেখে গেছি অবশ্য, পাহাড়ি বৃষ্টিতে এমনি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর কি। তবু সাবধানের মার নেই পন্থায় এয়ার কন্ডিশনের যন্ত্রটার দিকে ভালো করে আরেকবার নজর করে দেখি। না, অফ করাই তো আছে, অথচ ঘর ঘর শব্দও হচ্ছে কোথাও একটা। সম্ভবত এখানে অন্য কোনো রকম যন্ত্র আছে, যেটা রাত্রে অটোমেটিক্যালি চালু হয়। বাগানের পাম্প কি বিজলির ডায়নামো এই জাতীয় কিছু হতে পারে। ছাদের ওপরে ইঁদুরের ছুটোছুটি ক্রমশই বাড়ছে, খুটখাট খুটুর থেকে ঠাস ঠকাশের দিকে। কাঠের বাড়ির এই দোষ, ছাদ ভর্তি ইঁদুরের রাজত্ব। টেলিফোনটা সত্যিই জ্বালালে, লিখতে দেবে না। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দেব ভাবি, কেমন ঘুম ঘুম পাচ্ছে। বাথরুমের দরজা খুলতেই সেই মিষ্টি গন্ধটা নাকে আসে। ভগবান জানেন কোন এয়ার ফ্রেশনার ব্যবহার করে এরা। ঘরে ঘরে স্প্রে করে গেছে কখন এসে। ভালো করে প্রত্যেকটা ঘরের দরজা টেনে বন্ধ করে এসেছি এবার, যাতে ফোনটা বাজলেও শুনতে না পাই। বেশ পুরু বার্মাটিকের দরজা। এবারে লেখাটার একটা হিল্লে করতেই হবে। এমন সুযোগ আর কবে পাব? উচিত ছিল সব পুজোর লেখা টেখায় এইখানে বসেই লিখব। এত নির্জনতা তো কলকাতায় তপস্যা করেও পাওয়া যাবে না। কিন্তু যেই খানিকটা এগিয়েছি, অমনি মাথার মধ্যে ঝনঝন করে টেলিফোনের বাদ্যি শুরু হয়ে যায়। এবারে আমি মন ঠিক করে যাই রিসিভারটা নামিয়ে রেখে আসব। কিন্তু গেলে তো একবারও দেখছি না ফোন বাজছে, অথচ লিখতে বসলেই কানের মধ্যে ক্রিং ক্রিং। এইরকম টিলার উপর নির্জন বাংলো বাড়িতে মধ্যরাত্রে ফোনটা বেজে ওঠাই তো উচিত। ছেলেবেলা থেকে যত ভূতের গল্প পড়েছি তাতে তাই হয়। অথবা দোতলার জানলার কাছে মৃদু ঠক ঠক। ওরে বাবা, কাঠের ঠক ঠকটা এখন অন্তত হয়নি। শুরু হয়ে যাবে না তো এবারে? কখন কাজ রেখে উঠে পড়ি। বন্ধ দোর ঠেলতে ঠেলতে আলো জ্বালতে বড় ঘরে যাই। ঢুকতে গিয়েই মনে হয় ওদিক থেকে কেউ এগিয়ে আসছে। কোনো রকমে আলোটা জ্বেলে ফেলি অস্থির কাঁপা হাতে। উল্টো দিকের মস্ত দেয়াল আয়নায় দেখতে পাই আমি আমাকে সন্ত্রস্ত অভ্যর্থনা জানাচ্ছি। ঘর নিঃশব্দ। এই সুগন্ধেই মাথাটা ঝিমঝিম করছে কি। টেলিফোনের রিসিভারটা টেবিলে নামিয়ে রেখে ঘরে ফিরে আসি। শব্দ জব্দ, ফোন আর বাজবে না। সশব্দে নিঃশব্দে কোনো প্রকারেই না। ঘরে ফিরতে ফিরতে টের পাই এয়ার ফ্রেশনারের গন্ধটাই কেমন যেন গা গুলোতে শুরু করেছে আমার। বাঙালি ঘ্রাণে এত সব সায়েদি কায়দা কি হজম হবার? গন্ধ বন্ধ করি কি উপায়ে? রবীন্দ্রনাথের আন্তর্জাতিক সত্তাটিকে না চিনলে তার চিরকাতর বাঙালি হৃদয়কেও আমরা চিনতে ভুল করব। তার বুকের মধ্যে ওই যে এবারে বুঝি নিচে ফোন বাজতে শুরু করেছে। দরজা খুলে রেগে মেগে নামতে থাকি। দুপা নেমেই দেখতে পাই খাবার ঘরের দরজায় দুটি তালা ঝুলছে। আবার উঠে আসি। ও ফোন সারা রাতি বাজবে, বাজুক। বারান্দা দিয়ে তাকিয়ে অবাক হয়ে যাই। জাপানি উদ্যানের মৃদু আলোগুলো দপদপ করে জ্বলছে নিভছে। দেওয়ালির টুনি বাল্বের মতো ব্যবস্থা আর কি। আলোগুলো জ্বলে নিবে কাউকে যেন কিছু সংকেত দিচ্ছে। আমার পা দুটোকে সজোরে বাগানের দিকে টানছে ওরা। এই পাহাড়ি বৃষ্টিতে তা বলি কিছুতেই বেরুচ্ছি না আমি, যতই ডাকো না তুমি আমাকে। ভিজে শেষে হাঁপানি হয়ে যাক আর কি। শক্ত পায়ে ঘরে এসে শুয়ে পড়ি। আলো টালো সব নিভিয়ে দিই, লিখতে মন দিই। ইঁদুরেরা ছাদের উপর যত লাফায় এবারে আমার তত আনন্দ হয়। ওই তো বাবা, জ্যান্ত প্রাণী সব কত রয়েছে, আমি মোটেই এখানে একা নই। কেন জানি না
একা একা এত বড় বাড়ি বাগান উপভোগ করার উৎকট এবং গরিবী আহ্লাদটা হঠাৎ উবে গিয়ে কেমন একটা গা ছমছম ভয় ভয় ব্যাপারে এসে দাঁড়িয়েছে। বাথরুমের সুগন্ধটা বড্ড যেন বেড়েছে। এই ঘরটাকেও ছেয়ে ফেলেছে। অদৃশ্য এয়ার কন্ডিশনারটি নির্ঘাত নিচেই চলছে কোনো তালাবন্ধ ঘরে। ফোনটা কি বাজছে? নিচে না পাশের ঘরেই। ফোনটা কোথায় যেন বাজছে, বেজেই যাচ্ছে। নাছোড় ঘণ্টার শব্দ আমার তন্দ্রালস অর্ধচেতনার মধ্যে সাবানের ফেরার মতো বেড়ে বেড়ে চৈতন্যকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে তারই মধ্যে কান খাড়া করে শুনতে চেষ্টা করছি জানলার শার্টশিতে খটখট। তালাবন্ধ বড় আলমারিটা হঠাৎ খুলে যাবে না তো ঠাস করে? আর এক কোণে সেই কঙ্কাল সিনেমার মতন আজ কফিটা না খেলেই হতো কালকের নিদ্রাহীন স্নায়ুর উপরে। এত দূর প্লেনে এসেছি, ট্রেনে এলে তো 3 দিন লাগত, তারও স্ট্রেন আছে। ওই তো খটখট। না, ওটা ছাদে। ওটা সিলিংয়ের ফাঁকে ইঁদুরের নৈশভোজ। কিন্তু মাথার মধ্যে ফোনের শব্দটা যে থামছে না। বাড়তে বাড়তে দমকলের ঘণ্টির মতো ভয়ঙ্কর, আরও বাড়তে বাড়তে মার্কিন অ্যাম্বুলেন্সের সাইরেনের মতো প্রচণ্ড মরিয়া শোনাতে থাকে। আমি দাঁতে দাঁত চেপে কম্বলের নিচে ঢুকে পড়ি। কান মাথা মুখ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার আপ্রাণ দমবন্ধ চেষ্টায় ইষ্টনাম জপ করতে থাকি। এটাই আমার প্রাত্যহিক নিদ্রাকর্ষণের প্রকৃষ্টতম পন্থা। জীবনে শেষ পর্যন্ত 208 বারও ইষ্টনাম গুনতে পেরেছি কিনা সন্দেহ। মাথার মধ্যে ওই শব্দ আমি আর শুনতে পাচ্ছি না। হে ভগবান, আমার শ্রবণে তুমি শান্তি দাও। ভোরবেলা ঘুম ভেঙে গেল পাখিদের ডাকাডাকিতে। জঙ্গলে যে কত রকমের পাখি থাকে, আর কতই মনোমোহিনী তাদের কলকাকলি। তারই সঙ্গে এখনও ঝিঝি ডাকছে বনের ভেতর। এই তো দিন হয়ে এলো বলে মাথাটা ভার ভার লাগছে। বারান্দায় বেরিয়েই মাথা হালকা হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে। কি সুন্দর সেজে গুজেই না সূর্যের জন্য প্রস্তুত হচ্ছে শৈলশ্রেণী। বারান্দা থেকে একদিকের বাকি দুটো ঘরেই বাইরের দরজায় বড় বড় তালা মারা। একমাত্র হৃদয় হৃদয়েই আসা যাওয়া করা যায়, যেটা আমি প্রায় গুরুকৃত্যের মতো নিষ্ঠার সঙ্গে সারা রাত ধরে করেছি। কি মনে হলো আবার, আমার ঘর দিয়ে মাঝের আটকরা ঘর পার হয়ে বড় ঘরে যাই। ওই তো রিসিভারটা পাশে নামানো রয়েছে। ঘরে ঢোকার সময় দেওয়াল আয়নায় নিজেকে আবার দেখতে পাই। খাটটা সত্যি মস্ত বড়, মাথার কাছে একটা টানা তাক। কি যেন নেই, কি যেন নেই মনে হতে থাকে, ঠিক বুঝতে পারি না। খাটের মাথার কাছে ওই তাকে কি থাকার কথা ছিল, এখন হঠাৎ খেয়াল হয় বাইবেল। হ্যাঁ, খাটের মাথার ধারে একটা বাইবেল থাকতো নিশ্চয়ই। ওটা কি কালো ছিল? গন্ধটা এবারে হঠাৎ চিনতে পারি। না, আতরের নয়, বিলিতি ইনসেন্সের গন্ধ। গির্জাতে যে ধূপ জ্বলে সেই ধূপের। ঘরটায় গির্জের গন্ধ। কফিনের বাক্সে যে ধূপ জ্বলে সেরকম। মনে কেমন একটা ভার নিয়ে পিছু হেঁটে বেরিয়ে আসি। ফোনের রিসিভারটাকে ক্রেডেলে তুলে রাখা আর হয় না। বড়ুয়া চা নিয়ে আসে ট্রে সাজিয়ে। গুড মর্নিং মেম সাহেব, আপনার চা। গুড মর্নিং বড়ুয়া। কাল রাত্রে বারবার একটা ফোন আসছিল। বড়ুয়া চুপ করে থাকে। ওর এই অভ্যেসটা আমার খুব খারাপ লাগছে। তোমাদের কোয়ার্টার থেকে শোনা যায় না রিং রাত্রিরে? না মেম সাহেব। ফোনটা খুলে রাখার কোনো ব্যবস্থা নেই? ওপরেরটা খোলা যায়, নিচেরটা যায় না। আজ রাত্রে বরং রিসিভারটা নামিয়ে রেখে যেও, নিচে ওপরে 2 জায়গাতেই। ঠিক আছে। ব্রেকফাস্ট 7টায় দেব তো? হ্যাঁ। আচ্ছা বড়ুয়া, ওই জাপানি বাগিচার আলোয় কি টুনি বাল্ব লাগানো নাকি? আপনা আপনি জলে নেবে? বলতে পারি না মেম সাহেব, ওসব ব্যাপার মালি জানে। আচ্ছা, কাল রাত্রিবেলায় নিচের তলায় কিসের একটা মেশিন চালু হলো বলো তো? বড়ুয়া চলে যেতে যেতে ফিরে দাঁড়ায়।
ভুরু কুঁচকে বলে, কই, কোনো মেশিন তো চালানো হয়নি। হয়নি? কিসের আওয়াজ হচ্ছিল তবে? কোনো এয়ার কন্ডিশনে লুজ কানেকশন হয়নি তো? না মেম সাহেব। কিংবা আর কিছু, পাম্প সেটেড, ডায়নামো? না মেম সাহেব। কিন্তু আমি যে স্পষ্ট শুনলুম সারা রাত, খুব স্পষ্ট শুনলুম। যাই হোক, জাপানি বাগিচার বাতিগুলো রাত্রে কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছিল। জ্বলছিল নাকি বাতিগুলো? ঠিক দেখেছেন? এবার বড়ুয়ার নির্বিকার মুখে স্পষ্টই চমক লাগে। কেন, তুমি জেলে দাওনি? না মেম সাহেব, ওসব মালি জানে। পাগড়ি বাঁধা মালি বাগানে উবু হয়ে বসে খুরপি হাতে কাজ করছে। চায়ের কাপ হাতে বাগানে নেমে যাই। জাপানি বাগিচাটা ভারী সুন্দর করেছ। हम नहीं बनाया मेम साहब, वो अंग्रेज साहब अपने हाथ से बनवा था। उधर में मत जाना मेम साहब, मिट्टी गिला है बारिश से। জাপানি বাগিচার বাতি কি তুমি জ্বালিয়ে গিয়েছিলে কাল? বুড়ো মালিক ঘোলাটে চোখ তুলে তাকিয়ে ফোকলা মুখে মিষ্টি করে হাসে। মাথা নাড়তে নাড়তে বলে, বাতি হ্যাঁ नहीं मेम साहब, वो छोटा छोटा बाल्ब इधर मिलता ही नहीं, जलाऊंगा कैसे? আমার শিরদাঁড়া দিয়ে একটা বরফের বাতাস নেমে গেল। ইচ্ছে করল চিৎকার করে উঠি। সারা রাত্রি তো বাতি জ্বলেছে ওখানে, জ্বলেছে, নিবেছে, আবার জ্বলেছে, কিন্তু মুখে কিছুই বলি না। আমি বুঝতে পারছি, এখন যদি বড়ুয়াকে জিজ্ঞেস করি, বড়ুয়া তুমি ঘরে ঘরে কোন এয়ার ফ্রেশনার স্প্রে করেছিলে বলো তো, গন্ধটা বড্ড কড়া ছিল, বড়ুয়া নিশ্চয়ই বলবে, সরি মেম সাহেব, আমি তো ঘরে ঘরে কোনো কিছু স্প্রে করিনি। যথাসাধ্য ঘ্রাণশক্তিকে তীক্ষ্ণ করে আরেকবার গন্ধটা খুঁজতে চেষ্টা করি বাতাসে। পাওয়া যাচ্ছে না। জাপানি বাগানটি আজ সকালের আলোয় কেমন যেন ম্রিয়মান দেখাচ্ছে। রাত্রে যে এই মোহিনী মায়ায় পরীর দেশ হয়ে আমায় ডাকছিল, তা কে বলবে? সুপ্রভাত, সুপ্রভাত, কোনো অসুবিধা হচ্ছে না তো? ব্রেকফাস্টে হোসেনের সঙ্গে চলে এলেন স্বয়ং ম্যানেজার মিস্টার চ্যাটার্জি এবং ফিনান্স অফিসার শ্রীনিবাসন। আরে আসুন আসুন, না না, খুবই কমফোর্টেবল। রাত্রে ঘুমটুম হয়েছিল তো? খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। বাংলোটা পছন্দ হয়েছে তো আপনার? মিস্টার হোসেন অবশ্য বলছিলেন আপনি এখানে স্যাটিসফাইড, তবুও আমি এসেছিলাম অন্য একটু সাজেশন নিয়ে। আমার স্ত্রীর খুব শখ আপনাকে একটু আমাদের বাংলো, এই বাংলোর ধারে কাছে লাগে না, তবু সেটাও একটা অন্যরকম। টিলার উপর একটা ঝর্ণা আছে, একটা ছোট লেক মতন আছে সামনে। চলুন না, যাবেন নাকি? আমার স্ত্রীর একান্ত অনুরোধ। অনেক ধন্যবাদ, কিন্তু মিছিমিছি কেন ঝামেলা বাড়াবেন? বেশ তো আছি। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এটাকে ম্যানেজারের বাংলো না করে গেস্ট হাউস করা হলো কেন? এত সুন্দর বাগানটা। মানে, একটু গলা খাঁকারি দিয়ে নিয়ে বৃদ্ধ শ্রীনিবাসনী উত্তর দেন, এটাই আগে ম্যানেজারের বাংলো ছিল। একটা রাদার আনফর্চুনেট ব্যাপারের পর থেকে আর ম্যানেজারেরা কেউ এখানে থাকেন না। তার মানে? টেড ম্যাথায়াস নামে একজন অল্প বয়সী ইংরেজ ম্যানেজার এ বাড়িতে মারা গিয়েছিল। তারই তৈরি এই টেরাসড গার্ডেন, তার নিজের হাতে গড়া ওই মডেল জাপানি বাগিচা, তার বাগদত্তা বউয়ের জন্য উপহার। ছুটি নিয়েছিল, বিয়ে করতে যাবে দেশে। এক রাত্রিরে ট্রাঙ্ক কলে হঠাৎ খবর এলো বউ অন্যের সঙ্গে ফ্রান্সে পালিয়ে গেছে। ম্যাথাস সাহেব খবরটা পেয়ে নিজের রাগে গুলি চালায়। সেই থেকে অপয়া বাড়ি বলে কেউ এখানে স্ত্রীপুত্র নিয়ে বসবাস করতে চায় না আর কি। আর যত আজে বাজে গল্পগুজবও লোকে রটিয়েছে এই ফাঁকে, সেসব অবশ্য কিছু নয়। চ্যাটার্জি বলেন, কিছু নয় ঠিকই, তবে শুনে টুনে ভয় তো পায় লোকে। বয়বাবুর্চিরাও ওই অজুহাতে এখানে রাত্রিবাসটা করতে চায় না। সেবার এক ভদ্রলোক তো ভয়ঙ্কর ভয়টয় পেয়ে কেলেঙ্কারি করে ফেলেছিলেন। কী সব শব্দ টব্দ শুনেছেন, আলো ভালো দেখেছেন, সারা রাত ঘুম হয়নি, হাইপার টেনশনের রুগী, সকালবেলায় সোজা ডাক্তার ডাকতে হলো। সে এক কাণ্ড। সেই থেকে আমরা আর তেমন এটা ইউজ করি না। যত সব ফার্টাইল ইমাজিনেশনের লোক, মোহত সাহেব বললেন। হোসেন সাহেব, এই তো ডক্টর দেবসেন দিব্যি ঘুমোলেন।
কিচ্ছু ডিস্টার্ব হয়নি। ওসব গাল গল্প কাউকে বলাই উচিত নয় আগে থেকে। কি আমাদের কথাটা ভাবছেন একটু? চ্যাটার্জি বললেন, গিন্নির আবেদনটা মঞ্জুর হবে তো আজ রাত্রে? আশা করি ওরা খেয়াল করেননি কখন আমার হাতের কাঁটা চামচ স্থির হয়ে গেছে অভুক্ত ডিম বেকনের প্লেটে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা স্বপ্নের মতো। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। এছাড়াও আমাদের গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা এখন পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। এই ট্রিলজির প্রথম দুটি উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা, আমরা আমাদের চ্যানেলে করেছি, আর বকুল কথাও চলছে এখন। আপনারা যারা আশাপূর্ণা দেবীর গল্প পছন্দ করেন তারা এই অসম্ভব ভালো উপন্যাসটি আমাদের চ্যানেল থেকে শুনে নিতে পারেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েশনকে সাপোর্ট করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।